নমস্কার। নীলাঞ্জন দাম হিসেবে এতদিন যে কটা ভিডিও আমি করেছি সবই উত্তরবঙ্গ কেন্দ্রিক ছিল। বাট আজকে কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যেটা ম্যাসাকার হলো, তো মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করি। উত্তরবঙ্গ সংক্রান্ত না হলেও মনে হলো করি, কারণ হলো আমি অলমোস্ট 10-12 বছর এই স্পোর্টস ফিল্ডের সঙ্গে জড়িয়ে আছি, বিশেষত স্পোর্টস অপারেশনে। আর এই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই সল্টলেক স্টেডিয়ামে আমার অনেক স্মৃতি আছে, অনেক বড় বড় ম্যাচ, ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, ডুরান্ড কাপের ফাইনাল, সুনীল ছেত্রী প্রথমবার যখন রিটায়ার করলো তার যে শেষ ম্যাচ ছিল, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ, সেখানে ফুল হাউস হয়েছিল, প্রায় 70,000 দর্শক হয়েছিল। তো এই ম্যাচগুলোর অপারেশনের টিমে আমি ছিলাম, দায়িত্বে ছিলাম। তো সুতরাং মনে হলো যে আমার মাথায় যে যে জিনিসগুলো এলো একটু বলি। প্রথমত আমি আজকে যখন ঘটনাগুলো ঘটে তখনই আমি একটা ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এই পুরো ঘটনার জন্য মানে বালিকা বকরা বানানো হবে হলো আয়োজক শতদ্রু দত্তকে, এবং হয়তো সিকিউরিটি ল্যাপসের জন্য ওই বিধাননগর পুলিশ কমিশনারেটের কিছু মানে নিম্ন পদস্থ কিছু অফিসারদের হয়তো বালিকা বকরা বানানো হবে। এবং ঘটনাচক্রে বোধহয় আমার পোস্ট করার 1 ঘন্টার মধ্যেই দেখলাম যে হ্যাঁ, শতদ্রুবাবুকে অ্যারেস্ট করা হয়েছে, তাও এয়ারপোর্ট থেকে। উনি তখন হয়তো মেসিকে নিয়ে হায়দ্রাবাদ যাওয়ার যে প্ল্যান ছিল সেই জায়গায় ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তার মানে এই নয় যে আমি শতদ্রু দত্তবাবুকে ডিফেন্ড করছি, কারণ ওনার অনেক কিছু ভুল ছিল যেগুলো আমার এক্ষুনি মাথায় আসছে। সেটা হলো উনি স্পন্সরশিপের চক্করে খুব মানে ওটাতে বেশি ফোকাস করেছিলেন, এবং সেই জন্য ওনার হয়তো মাথায় একটা ছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত স্পন্সররা আসবে। সেই জন্য উনি যে একটা বড় যে কোনো ইভেন্টের জন্য একটা ইভেন্ট ফ্লো তৈরি হয়, ইভেন্ট চার্ট তৈরি হয় যে এই হবে, এরপরে এই হবে, এরপরে এই হবে, এবং প্রতিটা মানে মিনিট টু মিনিট ইভেন্ট ফ্লো তৈরি হয়। সেই জিনিসগুলো কিন্তু মানে একদম শেষ অবধিও আমরা কোথাও দেখতে পাইনি, যে কটার সময় মেসি ঢুকবে, কটা অবধি খেলা হবে, কটা অবধি ফাংশন হবে, কটা অবধি গান হবে, কটার সময় ওনাকে ফেলিসিটেট করা হবে, কটার সময় এক্স্যাক্টলি কটার সময় সিএম ঢুকবেন, কখন উনি পুরো স্টেডিয়ামে ঘুরবেন। এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়নি, এবং এটার পেছনে আমার মনে হয় যে কারণটা যে উনি শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো কিছু স্পন্সরদের জন্য একটা স্লট খালি রাখতে চেয়েছিলেন, যে স্পন্সরদের নিয়ে যেটা মিট অ্যান্ড গ্রিট টাইপের কিছু হয়তো একটা করাবেন, এবং সেই চক্করেই এই জিনিসটা হয়নি। এবং আমার মনে হয় যে এই মিসম্যানেজমেন্ট যেটা হচ্ছে তার পেছনে এটা একটা বড় কারণ। এবং সাথে আরও অনেকগুলো ব্যাপার আছে, যেটা হলো উনি অনেকগুলো ওভার কমিট করেছিলেন। যেমন দর্শকদের যেমন মানে যারা টিকিট কেটে এসছে তাদেরকে যেমন কমিট করেছিলেন যে তারা সচক্ষে মেসিকে পাশ থেকে দেখতে পাবে, তেমনি স্পন্সরদের যারা মানে উনি যেমন ওই ভিভিআইপি স্পন্সর, ডায়মন্ড স্পন্সর, গোল্ড স্পন্সর টাইপের কিছু রেখেছিলেন। ওনার একটা স্পন্সরশিপ ডেক আমার কাছে এসেছিল, স্পন্সরশিপের একটা প্রেজেন্টেশন। তো সেটা আমি দেখছিলাম যে কেউ মানে ওনার মেসির সঙ্গে ছবি তোলার জন্য একটা অ্যামাউন্ট, তার সঙ্গে বসে হয়তো গল্প করার জন্য, কিছু টাইম করার জন্য, বা পার্সোনাল মিট করার জন্য, এগুলো বিভিন্ন উনি রেখেছিলেন স্পন্সরশিপ। তো এবার এদের সবাইকে উনি কমেন্ট করেছিলেন। বাট মেসির কাছে, মেসি কলকাতায় ল্যান্ড করার পরে একটা জেট ল্যাগ ছিল, উনি এত দুবার স্পেন থেকে ফ্লাই করে এসছেন। তো তারপর জেট ল্যাগ ছিল, ওনার রেস্টের ব্যাপার ছিল, ফলে মানে যে টাইম স্লটটা মেসির থাকা উচিত তার থেকে বেশি উনি ওভার কমিট করে ফেলেছিলেন দর্শকদের জন্য, এবং অ্যাজ ওয়েল এস যারা স্পন্সর তাদের প্রতিও। অনেক ছোটখাটো অনেক স্পন্সর ছিল যারা এই শুধুমাত্র যাদের হয়তো কোম্পানি ওনাররা মেসির সঙ্গে ছবি তুলবে এই জাতীয় করেও কিন্তু অনেকগুলো উনি কমিট করেছিলেন। এবং সবশেষে হলো রাজনৈতিক নেতাদের। এবার সেক্ষেত্রে মানে এটা হয়তো ওনার হাতের বাইরে, কারণ আমরা জানি কলকাতা ময়দান অনেকটাই পলিটিক্যালি ড্রিভেন, এবং এমনকি যুব ভারতীতেও যে খেলাগুলো হয়, যে কোনো খেলাই হোক না কেন, ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক, মোহামেডান স্পোর্টিংয়ের খেলা হোক, যে কোনো খেলাই হোক না কেন, টিকিটের একটা বড় অংশ মানে সেটাকে মানে বিভিন্ন জায়গায় যেতে হয়, স্পোর্টস মিনিস্ট্রি হোক বা আর অন্যান্য জায়গায়, সেটা মানে কমপ্লিমেন্টারি টিকিটগুলো যেগুলো যায়। এবং সেই ক্ষেত্রে এবং মানে শুধুমাত্র কোনো ভিভিআইপি টিকিটের একটা বড় পার্সেন্টেজ সেখানে দিতে হয়।
তো এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো মানে কি বলবো অন্যায় সুযোগ সুবিধা যেগুলো দিতে হয়, এবং আমার মনে হয় যেহেতু সল্টলেক স্টেডিয়ামে ওনাকে এই ইভেন্টটা করতে হয়েছে, ফলে ওনার উপর অনেক রাজনৈতিক চাপও ছিল, যে কারণে ওনাকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের আহ, হয়তো মানে অনৈতিক বা অন্যায্য দাবি বা অন্যায্য রিকোয়েস্ট যেটা ওনাকে মানতে হয়েছে, ফলে গোটা ব্যাপারটাই ওনার কাছে ঘেটে গেছেন। এটা এক নাম্বার পয়েন্ট। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস মানে আমার মাথায় এসছে যে আমি যখন দেখলাম পুরো ইভেন্টটা, তারপর আমি যখন ফলো করছিলাম, গত কয়েকদিন থেকে ফলো করছিলাম কলকাতার স্পোর্টিং ইভেন্টগুলো, যারা যে সমস্ত প্রফেশনালরা করে, মানে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আইএসএল হোক, আইপিএল হোক, মানে বড় বড় টুর্নামেন্টগুলো যারা করে বা স্পোর্টিং ইভেন্টগুলো যারা করে অ্যাজ এ প্রফেশনাল, এবং তারা হাইলি স্কিল্ড প্রফেশনাল, এবং তারা অ্যাজ এ কনসালটেন্ট কাজ করেন ওখানটা, মানে এই বিভিন্ন স্পোর্টিং ইভেন্টগুলোতে, তারা কিন্তু কেউ এই ইভেন্টের সঙ্গে জড়িত নয়। এবার এক আধজন যদি থেকে থাকেন হয়তো আমি মিস করে গেছি, বাট যাদেরকে আমি চিনি, আইএসএল এর যারা ভেন্যু ম্যানেজার হন, আইএসএল এর যারা ক্রাউড ম্যানেজমেন্টে থাকেন, মানে ইভেন যারা ডার্বিতে ওখানে 70,000 দর্শক হয়, সেটা কিন্তু ইজিলি ম্যানেজ করা হয় ছুটখাট ঘটনা ছাড়া, এবং সেটা হয় স্টেডিয়ামের বাইরে গিয়ে হয় দর্শকদের সমর্থকদের মধ্যে, দু দলের মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে বাইরে হয়। স্টেডিয়ামের ভেতরে কিন্তু কখনোই কিছু হয়নি, মানে গত 5-6 বছরে কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি। তো এই যে যারা হাইলি স্কিল্ড প্রফেশনাল যারা ছিলেন কলকাতার বুকে, যারা এই স্পোর্টিং ইভেন্টগুলো যারা ম্যানেজ করেন, যারা লিড করেন, তাদের কাউকে কিন্তু আমি, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কথা হয়েছে, তাদের কাউকে কিন্তু আমি পাইনি যারা এই ইভেন্টটার সঙ্গে যুক্ত ছিলেন। তো আমার মনে হয় শতদ্রুবাবু যখন এই ইভেন্টটা করেছেন, উনি হয়তো মানে কোনো কারণবশত, সেটা হতে পারে যে যারা এই হাইলি স্কিল্ড তারা অবশ্যই একটা বড় অ্যামাউন্ট, তাদের একটা মানিটারি, তাদের একটা রেমুনারেশনের ব্যাপার থাকে, সেই সব থেকে বাঁচার জন্য হয়তো উনি এদেরকে অ্যাভয়েড করেছেন, এবং ফলস্বরূপ এটা কলাপস করেছে। তো এটা আমার শতদ্রবাবুর যে জিনিসগুলো আমার মনে হলো যে উনি যে জিনিসগুলোতে মিস করে গেছেন সেটা। এবার সেকেন্ড, যদি আমি বিধাননগর পুলিশ কমিশনারেটের কথায় আসি, তাহলে মানে আমি বলবো যে ওনারা যথেষ্ট, মানে এই ক্রাউডটা কন্ট্রোল করার মতো ওনাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছেন, এবং স্পেশালি মানে বিধাননগর সাউথ এবং নর্থের যে দুজন ডিসি, আমি জানি না অবশ্য ওনারা এখন আছেন কিনা, আমি 6-7 মাসের মধ্যে কোনো ট্রান্সফার হয়েছে কিনা, দীপ দাসবাবু এবং সমৃদ্ধি ম্যাডাম, এনারা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স, এবং মানে অনেক বড় বড় ম্যাচ এনারা করেছেন, ইনক্লুডিং সে সুনীল ছেত্রী ম্যাচ যেটা বললাম 70,000 দর্শক হয়েছিল, প্লাস ডার্বি, ডুরান্ডের ফাইনাল ডার্বি, এই সমস্ত ম্যাচগুলো ওনারা করেছেন, এবং ওনারা যথেষ্ট এক্সপিরিয়েন্স। তো আমার মনে হয় না এটা বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে কোনো রকম ল্যাপস হয়েছে বলে। হ্যাঁ, এটা হতে পারে, কারণ আমরা মানে আমি জানি যে এই জাতীয় যতগুলো বড় বড় টুর্নামেন্ট হয়েছে বা বড় বড় ম্যাচ হয়েছে, তার আগে বিধাননগরের পুলিশ কমিশনারের তরফ থেকে বহু পুলিশ মিটিং হতো, সিকিউরিটি মিটিং হতো, যে যদি কোনো রকম অঘটন ঘটতো বা কিছু হয় তার জন্য কি করা হবে। এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে ডেফিনেটলি ম্যান পাওয়ার এত নেই এতজনকে কন্ট্রোল করার জন্য। প্রায় একটা বড় ম্যাচে 70,000 যখন দর্শক হয়, প্রায় 3,500 থেকে 4,000 পুলিশ ডিপ্লয় হয়, এবং এত তো ম্যান পাওয়ার নেই। সেই ম্যান পাওয়ার কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, রানাঘাট পুলিশ কমিশনার থেকে আসে, কল্যাণী থেকে আসে, তারপর চন্দননগর থেকে আসে, ব্যারাকপুর থেকে আসে, বিভিন্ন পার্শ্ববর্তী যত পুলিশ কমিশনার আছে বা এসপি অফিস আছে, সেখান থেকে কিন্তু পুলিশ ডিপ্লয় হয়, এবং তাদেরকে নিয়ে অনেক মিটিং হয়, করে পুরো প্ল্যান হয়। আমি জানি না যে এই ইভেন্টটার জন্য এই জাতীয় মিটিংগুলো আদৌ হয়েছে কিনা, এবং তাতে কিন্তু মানে শুধুমাত্র যে মানে পুলিশ থাকে তা নয়, এই মিটিংগুলোতে পুলিশ থাকে, পিডব্লিউডি থাকে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থাকে, এমনকি ট্রান্সপোর্টের জন্য, মানে যখন এত লোকজন আসবে তাদের জন্য ট্রান্সপোর্ট, আলাদা করে ট্রান্সপোর্ট, যাতে এক্সট্রা ট্রান্সপোর্ট চালানো হয়, মেট্রো যাতে বেশি করে চলে। হ্যাঁ, যেমন আজকে শনিবার, জানি না মেট্রো শনিবার ওই ওই রুটটায় মেট্রো চলে কিনা, বা যখন বড় ম্যাচগুলো হয় তখন মানে একটা আলাদা করে রিকোয়েস্ট করে মেট্রোগুলোকে বেশি রাত অব্দি চালানো হয়, যাতে করে ক্রাউড তাড়াতাড়ি ডিসপার্স হয়ে যায়। তো এই জাতীয় অনেকগুলো মিটিং হয় ব্যাক টু ব্যাক, যেগুলো বলা যায় মানে ম্যাচের আগে বা কোনো রকম এই জাতীয় ইভেন্টের আগে কিন্তু এই সমস্ত প্রিকশনারি মেজার্সগুলো নেওয়া হয়। আমি জানি না এক্ষেত্রে এগুলো হয়েছে কিনা। আর সবশেষে যেটা মানে বলার মতো কথা, যে রাজনৈতিক নেতাদের, সেটা সবাই বলেছে, এটা নিয়ে আমার বলার কিছু নেই। মানে
তারা এটা নিজেদের ব্যক্তিগত প্রাইভেট ইভেন্ট হিসেবে ধরে নিয়েছিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছে। আর আরেকটা জিনিস আমার মাথায় আসছে যে ধরে নিলাম যে এই ঘটনাটা ঘটলো না, মেসি বেরিয়ে গেছেন, তখন অবধি সিএম ঢোকেননি। আচ্ছা, এটা কি এরকমও কি হতে পারে যে সিএম যেহেতু ঢোকেননি এবং মেসি বেরিয়ে গেছেন, সুতরাং এটা তো সিএম এর জন্য একটা কি বলবো, আহ, ওনার হয়তো ওনার যে পদের প্রতি হয়তো একটা হলো যে মানে উনি ঢোকার আগেই মেসি বেরিয়ে গেছেন, এটাকে কভার আপ দেওয়ার জন্য ইচ্ছে করে ক্যাওয়াস ক্রিয়েট করা হলো। মানে জাস্ট আমার মাথায় এটা এলো, আমি জানি না, মানে এটা আমি ভগবান করুন যে এরকম যেন না হয়, এরকম কোনো কনস্পিরেসি যেন না হয়, জাস্ট খালি আমার এটা মাথায় এলো। বাট ওভারঅল যেটা হলো সেটা মানে কখনোই ভারতীয়, এমনিতেই ভারতীয় ফুটবলের অবস্থা এখন খুব খারাপ, নামতে নামতে 142-44-এ আমাদের ইন্ডিয়ান ফুটবলের র্যাঙ্কিং হয়ে গেছে। তা সত্ত্বেও কলকাতা ফুটবলের যে একটা নাম ছিল, স্পেশালি যুব ভারতী স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়ামের যে একটা নাম ছিল, সেটাই কিন্তু বড় একটা মানে চুনকালি লেগে গেল। এবং আমি এটাও জানি না যে পরবর্তী যে ইভেন্টগুলো আছে, হায়দ্রাবাদে আছে, দিল্লিতে আছে, তারপর বম্বেতে আছে, সেই ইভেন্টগুলো উপর কতটা কি ইম্প্যাক্ট পড়বে। বাট ওভারঅল মানে ভারতীয় ফুটবল, বাংলার ফুটবলের প্রতি কিন্তু একটা মানে একটা বড় একটা দাগ লেগে গেল। জানি না এটা কিভাবে মানে এর ভরপাই হবে কোনোদিন, বা আদৌ কোনোদিন হবে কিনা, এই দাগ কোনোদিন মিটবে কিনা। নমস্কার।